আকাশে বড় রূপোর থালার মতন চাঁদ উঠেছে। জোছনা হামাগুড়ি দিচ্ছে কংক্রিটের রাস্তায়। মনে হচ্ছে প্রেম বুকে পুষে রাখা শক্ত প্রেমিক দাঁড়িয়ে আছে বৈরাগীভাবে। বিন্দু পথের দুপাশের ফুটপাতটায় বসে আছে। বাড়ি ফেরার মতন তেমন তাড়া নেই শরীরের ভেতর। আজকাল বড় ক্লান্ত লাগে নিজেকে। এই এত জনবহুল শহরটাতে তার ক্লান্তি মোছার মানুষের বড়ই অভাব যে। 18 বর্ষিয়া জীবনটায় 80 বছরের তিক্ততা যেন ভর করে আছে। এই যে শরীরের কোনো অঙ্গ ক্ষত হয়ে যখন সেটা ক্যান্সারে পরিণত হয়, ডাক্তার তখন অঙ্গটা কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। অথচ এই যে দুঃখটা গোগ্রাসে বুকের ভেতর যন্ত্রণা গেঁথে গেঁথে ক্যান্সার তৈরি করে দিচ্ছে, তা কেটে ফেলার কোনো গতি নেই। বাজারে কোনো সস্তার মলমও নেই সেই ক্ষত কমানোর। বিন্দু তপ্ত শ্বাস ফেলল। রূপালী চাঁদ বুকে নিয়ে হাসতে থাকা মস্ত বড় আকাশের দিকে তাকিয়ে বলল, খোদা, 4 আনার জীবনে দুঃখই দিলা 14 আনার। এবার এই জীবন বইয়া নেওয়ার শক্তিও দিও। বিন্দুর সৃষ্টিকর্তা নীরবে বোধহয় এই প্রার্থনা শোনে। মস্ত বড় আকাশ তো কথা বলতে জানে না, জানলে নিশ্চয় সান্ত্বনা দিত মেয়েটাকে। হু হু করে শূন্য বাতাস বয়ে যায় গা ছুঁয়ে। কিরে, রাস্তার মাঝে এমন করে বসে আছোস কেন? মনে হচ্ছে কুল কিনারাহীন মানুষ তুই। পরিচিত পুরুষটির কথায় মুখ তুলে তাকাতেই ক্লান্ত মনটা শীতলতায় ছেয়ে গেল। যেন খোদা শুনে নিল প্রার্থনা। বাজারে সস্তার মলম হয়তো নেই, তাই দুঃখ কমানোর মানুষ পাঠিয়ে দিলেন তিনি। আরে হিরণ ভাই, তুমি ইহানে যে? হিরণ বাইকটা আর একটু সামনে নিয়ে রাখলো, তারপর এসে বসলো বিন্দুর পাশে। মিছিমিছি কপাল কুঁচকে বলল, কেন, এখানে কি আমার আশা নিষেধ? আরে না না, কোনো কামে আইসো কিনা জিগাইলাম। তো কামেই তো আইছি, এই যে তোর লগে বইসা থাকার কামে আইছি। বিন্দু হা হা করে হাসলো। লোকটা তার সাথে কেমন যেন তার মতন নাটকীয় ভঙ্গিতে কথা বলে, টেনে টেনে সুর ধরে। হাসছিস কেন? তুমি এমন কইরা কথা কইলে আমার হাসি আয় হে। কেমন কইরা কইলাম? বিন্দু দম নেয়। হিরণ ভাই যে কথা পেঁচানোতে বাড়াবাড়ি রকমের অসাধারণ, তা মেয়েটার জানা। তাই সে কথা আর পেঁচাতে না দিয়ে আগের প্রসঙ্গে গেল। বললে না কি এর লাইগে ইহানে আইসো? তুই কি বধির হয়ে যাচ্ছিস বিন্দু? বললাম না তোর জন্য আসছি। ভাবলাম এই পথে যাচ্ছি যেহেতু তোকে নিয়ে যাই। মিছা কথা কইও না তো। হিরণ তাজ্জব বনে গেল। কি অদ্ভুত, মেয়েটা তার সত্যি কথাটাকে বিশ্বাসই করছে না। হিরণ এবার অধৈর্য আর খানিকটা বিরক্ত হলো। মিথ্যা কথা আমি বলি? না। তাহলে তুই কেন বিশ্বাস করছিস না যে আমি তোকে নিতে আসছি? সরল চোখের মিচমিচে কালো রঙের মেয়েটার এবার অদ্ভুত হাসলো। মায়া মায়া স্বরে বলল, কেন জানি আমার ভালা কিছু বিশ্বাসী হইতে চায় না হিরণ ভাই। আমার মনটা ফাল দিয়া উঠে, কলিজাটা ধরফর কইরা উঠে। আমি অবাক হইয়া যাই আমার এমন ভালো ভাগ্য দেখলে। আমার এমন ভাগ্য হিরণ ভাইয়ের মতো মানুষের সাথে পামু, তা আমি মানতেই পারি না। বিন্দুর সহজ সরল স্বীকারোক্তিতে মুখটা ছোট হয়ে এলো হিরণের। রূপালী চাঁদ প্রেমে ছড়ানোর বদলে যেন ছড়িয়ে দিল এক বুক আফসোস। হিরণ অসহায়। এমন করে বলছিস কেন বিন্দু? আমি কি এতটাই খারাপ? হিরণের প্রশ্নেই ব্যস্ত হয়ে ওঠে বিন্দু। চঞ্চল কণ্ঠে বলে, আরে না, তুমি খারাপ হেইটা কখন কইলাম? খারাপ যে আমার ভাগ্য হিরণ ভাই। আপার মতন অমর রাজভাগ্য যে আমার হইল না। তোর আবার রাজভাগ্য? তা নয় তো কি, যে ভাগ্য হিরণ ভাইয়ের মতো মাইনসে ভালোবাসা আছে, সেই ভাগ্য রাজভাগ্যই তো। অমন কপালের মানুষের দিকে আমার খালি তাকাই থাকতে ইচ্ছে করে জানো। আল্লাহ কেন আমারে অমন একটা ভাগ্য দিল না, তা ভাইব অভিযোগও জমে। কিন্তু এত রাগ অভিমান অভিযোগ কইরা কি লাভ, তাই না কও হিরণ ভাই? তোমারে তো আর পামু না। হিরণ নিরুপায় হয়ে যায় বিন্দুর এমন সরল আফসোসে। চাঁদের আলো পড়া এই অমানিসা গায়ে মেখে হা হতাশ করে দুঃখ ওড়ানোর মেয়েটার দিকে সে তাকিয়ে থাকে পলকহীন। নিজেকে বড় পাষাণ লাগে। এমন একটা মানুষের ভালোবাসা স্বীকার করার সাহস তার নেই। কেন যে সৃষ্টিকর্তা যার জন্য মায়া দেওয়ার তার জন্য না দিয়ে অন্য কারোর জন্য দিল? এত অদ্ভুত কাজ করলো। করবী বসে আছে বিছানার এক কোণে।
বিস্ময়ে টইটম্বুর তার ভেতরটা। তার সামনেই চেয়ারটাতে বসা তিমির। সে আশ্চর্যের সপ্তম আকাশে চলে গিয়েছে। যদিও বিদিশাকে দুজনেই কিছু বলেনি, তবে সে আঁচ করে ফেলেছে এতক্ষণে যে দুজন দুজনকে দেখে এতটা হতভম্ব হওয়ার কারণ কি। তুমি ভাবিদের বাসাতে কোন উপলক্ষে? কোনো কারণে আমি কিছুই বুঝছি না। প্রথম কথাটা তিমির বলল। করবের ভেতরে তখন কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সব সব হিসেব কার কাছে বড় এলোমেলো লাগলো। ভাবি বলেছিল তার দেবর নাকি একজনকে ভালোবাসতো। ঘুড়ি বলেছিল ভাবির দেবরের নাকি দেবদাস হয়ে গেছে কোন এক মেয়েকে প্রচণ্ড ভালোবেসে। তবে কি তিমিরই সেই দেবর? কই, তিমির তো কখনো তাকে এসব বলেনি। করবি চুপ থাকায় উত্তর দিল বিদিশা। আপু, ঘড়ির ম্যাডাম, আমাদের পাশের ফ্ল্যাটের মেয়ে ঘড়ি, চিনোই তো ভাইয়া। বুঝলাম। কথা আরও বাড়ত, কিন্তু তার আগেই হুতুম কান্না জুড়ে দিল। সে আর থাকবে না এখানে, সে বাসায় যাবে। বাসায় গিয়ে সে ঘুমাবে। সে আর এই বাসাতে থাকবে না। জামাল ভুঁইয়া কত রকমের বুঝ দিতে চাইলেন, কিন্তু বাচ্চাটা বুঝলে তো। টানটান উত্তেজনা টকবকে রেখেই করবীকে বের হয়ে যেতে হলো। যদিও তিমির আসতে চেয়েছিল সাথে, কিন্তু করবীর শক্তপোক্ত নিষেধে আর যায়নি। তাছাড়া ভাবির সাথে তার জরুরি আলাপও আছে। করবী বেরিয়ে যেতেই বিদিশা না জানার ভান ধরে তিমিরকে শুধালো। আপুকে চেনো কিভাবে ভাইয়া? তিমির একটু দোনমনো করছিল। কতক্ষণ ভেবেচিন্তে সে উত্তর দিল। চিনি একভাবে। ছোট্ট ছোট্ট ভাঙা ভাঙা উত্তরে বিদিশা মুখ লুকিয়ে হাসল। কেবল চেনোই নাকি অন্য কিছু? তিমির ঠিক এই সন্দেহটাই করেছিল। বিদিশা যে তাকে এমন প্রশ্ন জিজ্ঞেস করবে তা আর বোঝার বাকি ছিল না তার। সে সাথে সাথে উত্তর দিল না, রয়ে সয়ে জিরিয়ে জবাব দিল। অন্য কিছু। অন্য কিছু কি পছন্দ করো? ভালোবাসি। বিদিশা এতটা আশা করেনি। সে ভেবেছিল বড়জোর তিমির মেয়েটাকে পছন্দ করে বলবে, কিন্তু সরাসরি ভালোবাসার কথাটা স্বীকার করবে ও ভাবেইনি। কি জানি হুট করে জানা অজানা ভাবনায় বিদিশার মনটা ছোট্ট হয়ে গেল। আনমনে বলল, করবে আপুকে, কিন্তু ভীষণ পরিচিত একজনের মতন লাগে, তাই না? বিদিশার ছোট্ট প্রশ্নে বুকে কামড় দিল তিমিরের। যেন একসময় চুরমার হওয়া হৃৎপিণ্ডটাতে আবারও কেউ আঘাত করলো। অতীত যাকে তিমির বরাবরই অস্বীকার করে এসেছিল, নিজের সাথে নিজের যুদ্ধ চালিয়ে সেই অতীতই যেন রাজকীয় বেশে হাজির হলো এখন। যেই অতীতকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা নেই তার। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। আশা করি ধরতে পেরেছিলেন? বহু আগেই। তুমি ভালোবাসিটা কার জন্য? কবরী আপুর জন্য নাকি আশাবরী অবরের জন্য? রক্ত কবরী হিসাবে তাকে ভালোবাসো নাকি আশাবরীর মতো বলে ভালোবাসো ভাইয়া? যে এক প্রশ্ন তিমির তার বুকে মাঝে দফন করে দিয়ে ফেলেছিল, সেই প্রশ্নের নতুন করে মুখ তুলে তাকানোতে দিশেহারা হয়ে গেল সে। কি বলবে, কিভাবে বলবে বুঝে উঠতে পারল না। বুকের ভেতর ভাষাদের তোলপাড় চললেও কণ্ঠ রইল নিশ্চুপ, যেন বাক্যহীনতায় প্রাণ দিয়েছে বাকশক্তি। মৌনতার মাঝেই যেন চতুর বিদিশা উত্তর খুঁজে পেল। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, মেয়েটা বড্ড একা। এই পৃথিবীতে নাকি তার কেউ নেই। একজনকে কল্পনা করে আরেকজন মানুষকে ভালোবাসার মতো অন্যায় মেয়েটার সাথে হলে এই পৃথিবীতে নিঃস্ব মেয়েটা বাজেভাবে হেরে যাবে। ও একা, তাও মেনে নিবে, কিন্তু যখন ও ভালোবাসা পাওয়ার পর জানবে ওকে দেওয়া ভালোবাসাগুলো আসলে অন্য কাউকে কল্পনা করে ওকে ভালোবেসেছো, মেয়েটা বিশ্বাস করো মরার আগে যেদিন একবার বেঁচে থেকেও মরে যাবে। কাউকে এমনভাবে ঠকিও না ভাইয়া, যেন আল্লাহর দরবারে মানুষ সব দায়ভার ছেড়ে দেয়। একটু ভাবো, তুমি তো বুদ্ধিমান। বিন্দু ব্যস্ত হাতে করবীকে বারবার তাড়া দিচ্ছে। করবীর রান্নাঘর থেকে ঘাম মুছতে মুছতে এলো। নাক মুখ কুঁচকে বলল, অমন করছিস কেন? কি হয়েছে? তাড়াতাড়ি ফর্মটা পূরণ কইরা দাও না আপা, হুতুমডারে স্কুলে ভর্তি করামু। করবী তার সামনে থাকা সাদা কাগজটা তুলে নিল। বলল, জন্ম নিবন্ধন ফর্ম। আচ্ছা, পূরণ করছি। কথা শেষ করে সে হাতে কলম তুলে নিল। প্রথমেই লিখল হুতুমের নাম। বিন্দু জিভে কামড় দিল। আরে আপা, হুতুমের নাম হুতুম দিছো কেন? করবী ভ্রু কুচকালো। ওর নাম যেটা সেটা দিব না? আরে না, হুতুমের ডাক নাম এইটা, ভালা নাম তো দৃষ্টি নন্দিতা। দৃষ্টি নন্দিতা? এত সুন্দর নাম, আগে কখনো বলিসনি যে। খুশিতে বিন্দুর চোখ চকচক করে উঠল। শখ কইরা রাখছিল ওর বাবা। আচ্ছা, হুতুমের মায়ের নাম কি দিব?
ভ্যাবাচেকা খেলো যেন বিন্দু। থতমত খেয়ে বলল, কেন আমার আম্মার নাম দিবা আমেনা? তোর আম্মার নাম কেন দিব? জন্ম নিবন্ধনে তো হুতুমের মায়ের নাম চেয়েছে। মেয়েটাকে কি খাতা কলমে অন্যের বলে স্বীকৃতি দিবে? হুতুমের মা যে বিন্দুবালা তা দুনিয়া জানবে না। আপা, ভার্সিটির চত্বরের ঠিক বাম পাশে একটি ঘোলাটে জলের পুকুর রয়েছে। সেই পুকুরের পার ঘেঁষে রয়েছে 2-3টি গাছ, যেগুলোকে সিমেন্ট দিয়ে বাঁধানো হয়েছে। ভার্সিটির ছেলেমেয়েরা সেই গাছের ছায়ায় বসে আড্ডা দেয়, হাসি তামাশা করে, সুখ দুঃখ থেকে শুরু করে ভাগ করে নেয় দুপুরের খাবারটাও। বিদিশা বসে আছে তেমনই একটি গাছের নিচে, হাতের মাঝে একটি ইংরেজি বই। তার দৃষ্টি মনোযোগ সবটাই সেখানে নিবদ্ধ। সেই সময় ব্যাগের ভেতরটা থাকা ফোনটা বেজে উঠল। বিদিশার তুমুল ধ্যানে বিঘ্ন ঘটালো সেই শব্দ। বইটা হাতের মাঝেই ভাঁজ করে রেখে ফোনটা বের করে রিসিভ করলো বিদিশা। অপরিচিত নাম্বার দেখে প্রথমেই শুধালো, কে? অপর পাশ থেকে তৎক্ষণাৎ উত্তর এলো না। উত্তর এলো জিরিয়ে। আমি। পরিচিত কণ্ঠ পেতেই কিছুটা চমকালো বিদিশা, তবে সেই চমকে যাওয়ার অনুভূতি বুঝতে দিল না অপরপক্ষের মানুষটাকে, বরং নিতান্তই স্বাভাবিক স্বরে বলল, কোন আমি? অপর পাশ আবারও নীরব। রয়ে শয়ে বলল, নাম বলে নাও চিনতে পারেন, সেখানে কণ্ঠই চিনছেন না। বিদিশা বুঝেও না বোঝার ভান করে বলল, এত কথা না বলে নামটা বললেই তো পারেন। আমি তুষার। কথাটা যেন চিবিয়ে চিবিয়ে বলল লোকটা। বিদিশা বুঝলো সেই ভোতার আগের আবাহন। হ্যাঁ বলুন, কি দরকার? বিদিশার এত স্বাভাবিক স্বর যেন আশা করেনি তুষার। এতগুলো বছরে সে এতটুকু বুঝেছে মেয়েটা বড়ই ভালোবাসে তাকে। তার সাথে এই মুখ দেখা দেখি বিচ্ছেদ হয়তো মেয়েটা উদাস কাটায় দিন, অথচ কই কণ্ঠস্বরে তো তার কোনোই আভাস নেই। তুষার আবারও কতক্ষণ চুপ থেকে অতঃপর বলল, আমি দেশ ছেড়ে যাব, তার আগে তো জানতে হবে আপনার মতিগতি, তাই কল দেওয়া। প্রথমবারের মতন এবার আর তুষারের দেশ ছেড়ে যাওয়ার কথায় বিদিশার মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো না। ভাঙা জিনিস আর কি সেই বা ভাঙবে, তবে মনের কোনায় জ্বলতে থাকা নিভু নিভু আশার প্রদীপটা এই একটা বাক্যে এক লহমায় নিভে গেল। তবুও সে রইল শক্ত। বুকের ভেতর যেন সমনের পাথর বেঁধে উত্তর দিল, আমার মতিগতি বলতে আমি কি আপনাকে দেশে আটকে রেখেছি? রেখেছেনই তো, বিয়ে বিয়ে নাটকটা করে। তুষারের এমন কথায় ব্যথিত হলো বিদিশা। বিয়ে বিয়ে নাটক? হ্যাঁ, নাটকই তো। আপনাকে আমি যদি নাটকে আটকাতাম তবে দেশে আপনার 4 বছর আগে আনাতে পারতাম। যখন চলে গিয়েছিলেন তখন দেশে আসতে বাধ্য করতাম, তারপর আপনার জীবনযাপন হতো জেলে। নাটক করিনি বলে আজ জিহ্বাটা লাগামহীন কথা বলতে পারলো। এমন করা জবাবে তাজ্জব বনে গেল তুষার, প্রায় ধমকে বলল। মুখ সামলে কথা বলুন। বিদিশা হাসলো, তাচ্ছিল্য করে বলল, সেম টু ইউ। আমার সাথে 4 বছর যত অবিচার হয়েছে সব কিছু দায়ভার আমি সৃষ্টিকর্তার উপর তুলে দিয়েছি, আর আপনার উপর আমার কোনো ধরনের আকর্ষণ আশা কিচ্ছুই নেই। তুষারের কণ্ঠ নরম হয়ে এলো। নেই। থাকলে তো সংসারই করতাম, যেমন 4 বছর করেছি একা একা স্মৃতির সাথে সংসার। তুষার আর কিছু বলল না, কল কাটার আগে বলার ভদ্রতাটুকুও দেখালো না, খট করে কেটে দিল কলটা। বিদিশা জোরে জোরে কটা শ্বাস টেনে নেয় বুকের ভেতর। মনের ভেতর মরে যাওয়া ক্ষীণ আশাটার জন্য কিছু সময় উন্মনা রয়। ভুল মানুষের উপর আশা রাখলে এমনভাবে আশা ভাঙবে তা সে যে স্বাভাবিক, সে এটাও জানে। তবুও মায়া যে বড় ভয়ঙ্কর জিনিস, কাটানো জটিল। কবছর লাগবে কে জানে, নাকি এক জীবনও যথেষ্ট হবে না। বিদিশার ভাবনার মাঝে আবারও ফোন বেজে ওঠে। মায়ের নাম্বার দেখে সাথে সাথে রিসিভ করে। ওপাশ থেকে মা কন্দনরত স্বরে বলে ওঠে, ভিতরে তোর মুক্তি হয়ে গেল, তুই মুক্ত, খুশি তো? মায়ের কান্নার কারণ জানে না বিদিশা, তবু মনটা কুডাকে। সে হতবিহ্বল স্বরে বলে, কি হয়েছে মা, কি হয়েছে? তুষার ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে গেল মাত্র, বলেছে তোকে সাইন করে দিতে। দিনে দুপুরে যেন অসময়ের বজ্রপাত হলো বিদিশার মাথার উপরে। তার মানে লোকটা তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে সব সিদ্ধান্ত নিয়েই তাকে কল দিয়েছিল। বাহ, মা ভুল বলেছে। মুক্তি বিদিশার নয়, হয়েছে যে সেই মানুষটার। বিদিশা যে সংসার থেকে কখনো মুক্তি চায়নি, অভিমান করে কেবল সাময়িক প্রস্থান নিয়েছিল, অথচ তার অভিমানের ভাষা কেউ বুঝল না, বরং অভিমানের শাস্তিস্বরূপ চির বিচ্ছেদ ধরিয়ে দিল। অজান্তেই মেয়েটার চোখ থেকে জল গড়িয়ে পড়ল।
এটাই হয়তো শেষ কান্না। কান্নার জন্য তার জীবনে হয়তো আর কোনো দুঃখই অবশিষ্ট থাকবে না। এই তো আজ তো তার মুক্তি। মা বলল মুক্তি হয়েছে তার। আচ্ছা, মুক্তি পেলে কি কারো যন্ত্রণা হয়? কেউ কাঁদে? বিন্দু, হুতুমের মতো নিষ্পাপ বাচ্চাটার সাথে এমন অবিচার কেন করতে চাচ্ছিস? কোনো কারণ আমাকে বলবি? পাথর মূর্তি বিন্দু চুপচাপ বসে থাকে খাটের কোনায়। কথা বলার ভাষা হারিয়েছে সে। করবী বিন্দুর বাহুতে মৃদু ধাক্কা দেয়। কি হয়েছে বল, এমন থম মেরে গিয়েছিস কেন? আমি জেনে ফেলেছি বলে? কি জানছো আপা, তুমি কি জানছো? তুমি যা জানছো তার ভুল, সবটাই ভুল। তুমিও না কি সব যে কও, পাগল হইলা না কি? বিন্দুর কথা বলার ভঙ্গি বড়ই চঞ্চল, কথা লুকানোর প্রচেষ্টা দুর্বল। তাই তা দেখে হাসল করবী। বলল, আমার কাছ থেকে কোনো কথা লুকাতে চাচ্ছিস? আমি কি এতই অবুঝ? এমন করছিস কেন সোনা? আমাকে বলবি না? করবী আহ্লাদে গলে জল হয়ে যায় মেয়েটা, চোখ টলমলো করে নোনা জলে। আপা, আপা গো, আমি যে দূরে সরাইতে চাই নাই ওরে, কিন্তু আম্মা কইল এই সমাজ নাকি বড় খারাপ। আমার বিন্দু নাকি কেবল আমার পরিচয়ে বড় হইতে পারবো না, বাপের পরিচয়ও লাগবো। কিন্তু কেমনে ওর বাপের পরিচয় দিমু আমি? ওর যে বাপই নাই। করবী হতবিহ্বল হলো। মনে ভেসে উঠল খারাপ চিন্তা। ভারী বিস্ময় নিয়ে বলল, কি বলছিস তুই? আমি কিচ্ছু বুঝছি না। মাথা নোয়ালো বিন্দু। ঠোঁট কাঁপল তীর তীর বেদনায়। কম্পনরত স্বরে বলল, আমার বিয়া হয়েছিল আপা, আমার যখন বয়স 13 ঘরে পড়েও নাই তখন আমার বিয়া হয়েছিল। জীবন চিহ্ননের আগে চিনছি সংসার, নরম দুই হাতে নামাইছি বিরাট ভাতের পাতিল, একটা রাক্ষসের মতন শ্বশুর বাড়ি, ভয় আতঙ্ক চারিপাশ। সংসার না করার মতো কত বাহানা করছি, কিন্তু ছাড়তে পারি নাই স্বামীর লাইগা। অতটুকু বয়মে আমারে অমন ভালোবাসা দেওয়া মানুষটারে কেমন কইরা ছাড়তাম কও? কিন্তু করবীর ধৈর্যের বাঁধ ভাঙল। কিন্তু কি? 3 মাসের বেশি আমার সংসার যে টিকলো না আপা, বিধবা হইয়া গেলাম। স্বামীর সোহাগ মাখা সংসার করার আগে স্বামী মুচ্ছা গেল জীবন থেক্কা। আমার ভাগ্য আমারে যে কখনো সাথ দেয় নাই আপা। বাহির থেকে হুড়মুড় করে গরম হাওয়া ঢুকছে। জানালায় লাগানো সস্তার পর্দাগুলো উড়ছে। করবীর চোখে মুখে আকাশ সমান বিস্ময়। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। বুকের ভেতর থাকা অদেখা হৃৎপিণ্ডটা অবিরতি লাফাচ্ছে। বিন্দু, কি বলছিস তুই এসব? তোর বিয়ে হয়েছিল এবং স্বামী মারা গিয়েছে? হ আপা হ, আমরা তখন গ্যারামে থাকতাম। দিনকাল ভালোই কাটতো আমাগো। গরু পালতাম, হাঁস পালতাম, আব্বাই মাটি কাটতো। সুন্দর কইরা চলতো সংসারটা। পদ্মার লগে আসিল আমাগো বাড়ি। একবার পদ্মায় উঠল উথাল পাথাল ঢেউ। আমাগো বাড়ির জমিন ভাঙ্গা তলায় গেল এই ঢেউর লগে। তখন সর্বস্ব হারাইয়া আমরা কাঙ্গাল। আব্বাই হে শোক মানতে না পাইরা স্ট্রোক করল। এরপর অসাড় হইয়া গেল আব্বার দেহ। আমি তখন 11 বছরের মাত্র। আমার হেই কি যুদ্ধ! সরু কয়েকটা জায়গা আসিল, হেডি বেচ্চা, হাঁস মুরগি বেচ্চা আব্বারে ডাক্তার দেখাইল। একটা কোনো মতে বাঁশের ঘর উঠাইল। ভাত খাইতে ভাত পাইতাম না। এই রোড বাড়ি গিয়া তাগো ভাতে ফ্যান আইনা খাইতাম। খিদায় পেট বুক লাইগা যে অবস্থা। আমা এই বাড়ি ওই বাড়ি গিয়া ধান সিদ্ধ কইরা বাটাবাটি কুটাকুটি কইরা আমাগো লাইগা কিছু টেহা আনতো, কখনো বা চালও আনতো। আমাগো গ্যারামে আসিল একটা জমিদার বাড়ি, বিশাল বাড়ি আসিল হেকো। একদিন হে বাড়ি থেকে আমার বিয়ের প্রস্তাব আইল। হে বাড়ির বড় পোলার লাইগা, পোলার না বেড়া কোয়া যায়। বেড়ার এর আগে বিয়া হইছিল, 17 বছরের সংসার করছে, এরপর বউ মইরা যায়। এই বেড়ার লাইগা বিয়ার সম্বন্ধ হয় আমার লাইগা। সাদা ধবধবে আসিল তিনি, চোখটা হুতুমের চোখের মতন, চুলগুলো অমন হালকা বাদামি কোকরাইন না। বেড়ার বয়স তখন হইব 45-এর বেশি কম। আমারে হে বাড়ির থাইকা সাহায্য করব জানাইছিল। পরে আম্মা গতি না পাইয়া আমাগো 1 বছরের কষ্টের জীবনে ইতি টাননের লাইগা
তার কলিজার টুকরাডারে ওই বয়সে বিয়া দেয়। বাঁচতে যে হইতো আমগো। আম্মা এমন কইরা আর কতদিনই বা খাওয়াইতো। এই জমিদার বাড়ির সব আসিল রাজাগো আমলের মতো। শুনছিলাম দাদি শাওরি আসিলেন এক বিদেশির বউ। এই জন্য আমার শ্বশুর আমার জামাইয়ের চেহারার ওই সাপটা আসিল। বিয়া হইয়া জন শ্বশুর বাড়িতে গেলাম, তখন কিছুই বুঝি না সংসারে জটিলতা। স্বামী সোহাগ কারে কয় হেডাও জানি না। শ্বশুর বাড়ির মানুষ দেখতাম কেমন কইরা যেন আমার লগে ব্যবহার করে। তবে স্বামী আমারে আদর করতো মেলা। যা দেওর ভাসুররা দেখতে পারতো না, কারণ আমার যদি পোলাপাইন হয় তাহলে তো সম্পত্তির ভাগ দেওয়া লাগবো। শ্বশুর বাড়িতে আমার একমাত্র ভরসা ছিল স্বামী। একদিন হেই মানুষ আমারে সাইরা যায়। আমার ওইটুকুন বয়সের প্রথম নির্মমতা। স্বামী মইরা যাওয়ানোর পর আমার জীবনে নামে দুর্ভোগ। কেউ আমার 2 আনার দাম দিত না। এর মধ্যে একদিন পেডে আইলো হুতুম। হগলে যেন মাথাতে আকাশ ভাঙ্গা পড়ল। সম্পত্তির ভাগ পাওয়ানোর মানুষ আইয়া পড়ছে। তারা আমার উপর অত্যাচার এত বাড়াবাড়ি রকমের করলো যে আমার গায়ে পর্যন্ত হাত তুলেছে। কোনো মতেই আমারে বাড়ি থেকে তাড়াতে না পাইরা সর্বশেষে আমার গায়ে কালি লাগাইল। কইল আমার চরিত্রের দোষ। গ্রামে ছিছি পইরা গেল। আমার বাচ্চা থাকাটা নরক কইরা দিল। তারপর বিন্দু থামে এবার। হাঁপিয়ে গিয়েছে মেয়েটা, চোখে মুখে আতঙ্ক। পুরনো ভয়টার স্মৃতি মনে পড়তে বোধহয় এই আতঙ্ক। করবি পানি দিল বিন্দুকে। মেয়েটা খেলো, মুখ মুছলো ওনার কোণ দিয়ে। করবি নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, তারপর আর কি? আম্মা আমারে বাঁচানোর লাইগা গ্রাম ছাড়লো। হুতুমরে পেডে লইয়া আইলাম ঢাকায়। 14 বছরে জন্ম দিলাম হুতুমরে। আমাগো কষ্টের জীবনে আরেক ইতিহাস হইল। হুতুম হওয়ার পরেই তো তোমাগো বিল্ডিংয়ে উঠলাম। সবাইরে পরিচয় দিলাম অন্য কিছু। দূর কইরা দিলাম ওরে আমার নামের আশপাশ থাইকা। ওর লাইগাই তো এত যুদ্ধ। ওই ভালো না থাকলে হইব কও? তোর জীবনে এতটা ঝড় অথচ বলিসিনি কখনো কেন? আমি পড়ছিলাম তোর। বিন্দু করবীর হাত চেপে ধরল। না আপা, এটি কইও না। আসলে আমি কখনো চাই না এইটা কেউ জানো। যা ফালাই দিছি জীবন থাইকা তা জানামু কেমন কইরা কও? তাও তো আমি বুঝেই গেলাম, সত্য যে চাপা থাকে না। তুমি কেমন কইরা জানলা আপা? হুতুমের চেহারার সাথে খালার মানে তোর আমার চেহারার কোনো মিল ছিল না। তাছাড়া ওর চেহারার অবয়ব ছিল অন্যরকম, তোর কিছুটা মিল ছিল। তার উপর তোরা বলতিস তোর আপু প্যারালাইজড হয়েছে 8-9 বছর, অথচ হুতুমের বয়স 4। কি অদ্ভুতভাবে খচখচ করতো ব্যাপারটা। এরপর হুতুম কখনো খালাকে মা ডাকতো না, তোকেও আপু ডাকতো না, খালুকে আব্বু ডাকতো না। এমন অদ্ভুত ডাকে খচখচানি বাসা বাঁধে বুকে। এরপর একদিন ব্রিজে হুতুম যখন মাকে নিয়ে গান গাইলো, সেদিন তোর চোখে তোর আচরণে ছিল ভিন্নতা। মামা একটা স্নেহ খুঁজে পেয়েছিলাম আমি। আমার খটকা যে পরিষ্কার হয়ে গেল সেদিন। একদিন খালা বলল তোর জীবনে নাকি অনেক কষ্ট, অনেক ঝড় গিয়েছে, সত্য অস্বীকার করে বাঁচতে হচ্ছে, তাই তোর যেন খেয়াল রাখি। আমি যেন একে একে 2 করতে পারলাম। যদিও এতটা জানিনি, বুঝিনি, আজ করিনি, তবে হুতুমের সাথে তোর যে টানটা আমি বুঝেছিলাম। বিন্দু হতাশ চোখে তাকিয়ে রইল। অতীত সামনে আসা আদৌ কতটুকু ভালো হবে বর্তমানের জন্য? সবটা কি স্বাভাবিক থাকবে? উত্তপ্ত রোদ উঠেছে অন্তরিক্ষে। রোদের বোধহয় আজ ভীষণ রাগ মনে। তাই তো সেই অসীম তেজে জনজীবন এমন করে পুড়ছে। বিদেশের হাতে 1 কাপ চা, মাটির ছোট্ট কাপটি। বসে আছে একটি পার্কের কাঠের বেঞ্চিতে। মাথার উপর কৃষ্ণচূড়ার গাছে থরে থরে ফুটেছে লাল টুকটুকে কৃষ্ণচূড়া। প্রথম সাক্ষাতে ফুলগুলোকে মনে হচ্ছে নতুন বউ, যে বেনারসি পরে বসে আছে লাজুক মাথা নিচু করে। সেই ফুলগুলোর দিকে তাকিয়ে থেকে উষ্ণ চুমুক দিল কাপটিতে। গরমে কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। এই মধ্যে বিকালেও এমন ভ্যাবসা গরম যে কোথা থেকে আসছে কে জানে। চাটাকে উপভোগ্য করার জন্য কাঁধের ব্যাগটা থেকে ফোন বের করলো মেয়েটা। উদ্দেশ্য একটি গল্প পড়তে পড়তে চাটা উপভোগ করবে।
তার আগেই নেট অন করতেই নোটিফিকেশনে ভরে গেল ফোনের স্ক্রিনে। এত এত মেনশনের নোটিফিকেশনে যেন আহাম্মক বনে গেল সে। নোটিফিকেশনে ক্লিক করে ফেসবুকে ঢুকতেই চোখের সামনে একটা ছোট্ট কনফেশন এলো। তার ছবি সহ কনফেশন। ছবিটা গত বুধবারের, যেদিন ভার্সিটিতে গাছের নিচে বসে সে কপাল কুঁচকে একটি বই পড়ছিল। কেমন সহজ সুন্দর উঠেছে ছবিটি। নিজের ছবি দেখে নিজেই এক প্রকার মুগ্ধ হলো মেয়েটা। সেই মুগ্ধতার রেস ধরেই কয়েক লাইনের কনফেশনটার দিকে তাকালো। গোটা গোটা অক্ষরে লেখা ছিল, পৃথিবীতে কত সুন্দর, কত আকর্ষণীয় কিংবা কত মূল্যবান জিনিসই আছে যার হিসেব নেই। আছে 7টা আশ্চর্যের নাম খোদাই করা। অথচ গুণী মানুষ যদি কখনো আপনাকে দেখত তাহলে নির্দ্বিধায় ঘোষণা দিত, পৃথিবীতে সুন্দর, আকর্ষণীয়, মূল্যবান এবং আশ্চর্যজনক জিনিস কেবল একটাই আছে, তা হলো বিদিশার নেশা। এই যে বিদিশার নেশা শুনছেন, কপাল কুচকানো আপনাকে আমার ভীষণ মায়া লাগে। ইতি ওই পথ থাকা পুরনো। ব্যাস এতটুকু একটা কনফেশনে হুলস্থুল পড়ে গিয়েছে। এটা নতুন নয়, গত 2-2.5 বছর যাবৎ এমন ছোটোখাটো কনফেশন তার নামে আসছে। ভার্সিটির ক্যাপশন পেজ থেকেই আসে, তবে বেশি নয়, মাঝে মাঝে 2-1টা। এবং কনফেশনের ভাষায় এমন প্রেম মেশানো থাকে যে মাত্রাতিরিক্ত এটা নিয়ে মাতামাতি শুরু হয়ে যায়। কদিন চর্চায় থাকে ক্যাপশনটা। ভাগ্যিস তার কোনো বন্ধু নেই, নয়তো উঠতে বসতে লজ্জা দিত। তবে ক্লাসমেটগুলো টুকটাক বলে, টুকটাক লজ্জাও দেয়। প্রথম বিদিশা কড়াকড়ি জবাব দিত, জানাতো সে বিবাহিত। তবু কোনো হেলদোল দেখা যায়নি বিপরীত পাশের ব্যক্তির দিকে। বরং একদিন বিদিশার এমন কড়াকড়ি জবাবের বিরুদ্ধে ক্যাপশন দিয়ে বলল, আমি তো প্রেমের প্রস্তাব দিইনি কিংবা আলটিমেট জারি করিনি যে বিদিশা নেশাকে আমারই হতে হবে। তবে কেন এত কাঠিন্যতা, কেন এত রাগ? মুগ্ধতা প্রকাশ্যে ক্ষতি নেই, চাওয়া পাওয়া না রেখে মুগ্ধতা জানাচ্ছি, তবু কেন আসামির মতন অনাদার করছেন? এরপর থেকে আর বাড়াবাড়ি করে না বিদিশা। ক্যাপশনে কোনো রকমের রেসপন্স করে না, দেখে, পড়ে, তারপর শেষ। ক্লাসমেটেরা কয়েকবার ঠাট্টা করেও বলেছিল এমন ক্যাপশন পেলে তারা নাকি জীবনও দিয়ে দিত। অথচ বিদিশা সামান্য রিয়্যাক্টও দেয় না। সেসব কথা মেয়েটা ধরেনি কোনো কালেই। তার কাছে মনে হয়েছে ক্যাপশন দেওয়া ব্যক্তির বাড়াবাড়ি রকমের ফাইসলামো করার বাতিক আছে, তাই কখনো সে কোনো রকমের আগ্রহ দেখায়নি সেদিকে। ক্যাপশনে বার কয়েক চোখ বোলালো সে, 3-4 বার পড়ল। ক্যাম্পাসের কোনো জুনিয়রই ফাজলামোটা করছে বলে তার মনে হলো। উত্তর না দিয়ে সে ফেসবুক থেকে বেরিয়ে গেল। ফোনের স্ক্রিন বন্ধ করে ব্যাগের ভেতর রেখে দিল। চা উপভোগ করতে গিয়ে চা হয়ে গেল ঠান্ডা। মনে মনে তার ভীষণ রাগও হলো সেজন্য। করবী তার বাসাটা ছেড়ে দিয়েছে, কাউকে না বলেই ছেড়েছে। বাসা ছাড়ার 2 মাস আগ থেকে জানাতে হয় বিধায় সে আজ জানিয়ে দিয়েছে বাড়িওয়ালাকে, এবং ভীষণ আকুতি মিনতি করে বলেছে এই খবর যেন গোপন থাকে। এই শহরের প্রতি করবীর আর কোনো চাওয়া পাওয়া নেই। শহর পুরনো হয়ে গিয়েছে, এই পরিচিত হওয়া বাতাসে আজকাল তার শ্বাস নিতে ইচ্ছে করে না। তার বড় নতুনের লোভ জেগেছে মনে, নতুন করে বাঁচার, নতুন করে স্বপ্ন দেখার লোভ। এই পুরনো শহরে তার আর মন টিকছে না। সব ছেড়ে ছুড়ে কোনো এক পাহাড় কিংবা সমুদ্রের শহরে সে চলে যাবে। তার একা পৃথিবীতে নতুন যে কাছের মানুষদের ঘ্রাণ ছড়িয়েছে, সেই ঘ্রাণ ধামাচাপা দিয়ে সে আবারও একা হতে চায়। একা থাকার এই নেশা তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। বাড়িওয়ালার বাসা থেকে বেরিয়ে সে নিচে নামলো। বাজারে যেতে হবে একটু, ঘরে কিছু নেই, টুকটাক কেনাকাটা করবে। রোদ মাথায় নিয়ে বাড়ি থেকে বেরোতেই তার দেখা হলো পরিচিত মানুষটার সাথে। বেশ অনেকটা দিন পরই এই দেখা। গরমে লাল হয়ে আছে মানুষটার মুখ। করবী আজ কোনো সংকোচ করেনি, কোনো সংশয় করেনি মানুষটার দিকে এগিয়ে যেতে। মানুষটার কাছে গিয়ে বিনা দ্বিধায় বলল, এখানে যে কোনো দরকারে নাকি? তিমিরের মুখ চোখ শুকনো, মনমরা মেজাজ লাগছে। শান্ত নিবিড় কণ্ঠে জবাব দিল, তোমার কাছেই এসেছিলাম। বাসায় যাবেন? চলুন তাহলে। কোথাও যাচ্ছিলে? হ্যাঁ, বাজারে। তাহলে চলো, হাঁটতে হাঁটতেই বলি। তিমিরকে বেশ গম্ভীরে দেখালো, হয়তো মন খারাপ প্রচণ্ড। করবী সম্মতি দিয়ে হাঁটা শুরু করলো। তোমায় একটা কথা বলবো। কথাটা জিজ্ঞেস করেই উত্তরের আশায় থামলো তিমির। করবীও থামলো সাথে সাথে, শুধালো, কি কথা? এই যে আমি আরেকজনকে ভালোবাসতাম, এটা তুমি জানো? করবী জানে, তবুও ভনিতা করে বলল, না তো, কখনো বলেননি তো, নাকি বলেছিলেন? আমার ঠিক মনে নেই। করবীর ভনিতা বুঝতে পারল তিমির, বুঝতে পারারও কথা।
করবি বুঝিয়েই ভূমিতাটা করেছে। না, আমি বলিনি কখনো। কেন? আমার ভাবি বলেনি, কিংবা আমাদের বাসার আশেপাশের কেউ বলেনি? করবি ভ্রু নাচালো এহেন কথায়। কেন কেন আশেপাশে কেউ বলবে কেন? তারাও কি জানে নাকি এত ফেমাস প্রেম কাহিনী? তিমির ফুস করে শ্বাস ফেলল। করবি জেনেই যে ইচ্ছাকৃত এসব বলছে তার বুঝতে বাকি রইল না তার। সে ক্লান্ত স্বরে বলল, ফেমাস নয়, বলো ভয়ঙ্কর। ভালোবাসা না পেয়ে যে পাগলামি করেছি তার কথা সবাই জানে। আমি সত্যি ওরে ভালোবাসতাম, এখন হয়তো আর বাসি না। বাসলে তোমাকে মনের ভেতরে আনতে পারতাম না। করবি তিমিরের এমন স্বীকারোক্তিতে ভ্যাবা চাকা খেল, চুপ করে গেল। তাই তিমির করবিকে চুপ করতে দেখেই ওর হাতটা টেনে ধরল, মিনতি করে বলল, রক্ত করবি, আমি তোমাকে বলতে কেবল তোমাকেই ভালোবাসি, অন্য কেউ হিসেবে নয়, তুমি হিসেবেই। ও চলে যাওয়ার পর আমি পাগল হয়ে গেছিলাম। তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব। প্লিজ তুমি আমার একটা কথা রাখো। তিমিরের আগতি মিনতিতে হতবম্ব হয়ে গেল করবি। রাস্তায় তখন বেজায় মানুষ। করবি অস্বস্তি নিয়ে বলল, কি করছেন? আশেপাশে কত মানুষ, সবাই দেখছে। করবি, আমি তুমি বিয়ে করবে? প্লিজ আমাকে বাঁচিয়ে নাও। এই যেন তীব্র বজ্রপাত ঘটালো রৌদ্রতপ্ত দিনে। করবি টেনে সরিয়ে নিল হাতটা। কি বলছেন? আপনি ভালোবাসেন সেজন্য আমাকে বিয়ে করতে হবে? আমি তো ভালো নাও বাসতে পারি। তিমির হাঁটু মুড়ে বসে পড়ল। কেমন উন্মাদ উদ্ভ্রান্ত দেখালো তাকে। সে হাত জোর করে বলল, জানি তুমি ভালো নাও বাসতে পারো, তবুও আমার হয়ে যাও না। এমন কতই তো হয় একজন আরেকজনকে ভালো না বেসেও যুগের পর যুগ সংসার করে যাচ্ছে। যেমন ধরো অ্যারেঞ্জ ম্যারেজে তো ভালো বাসাবাসির সুযোগ থাকে না, তবুও তো তাদের সংসার কেটে যায় যুগের পর যুগ। তুমি না হয় তেমনটাই ধরে নাও, কখনো না কখনো তো কার সাথে তোমার জীবন জড়াবে। তবে আমার সাথে নয় কেন? আমাকে বাঁচিয়ে নাও না করবি। এই আকুতি করবিকে দিশেহারা করে দিল। পালিয়ে যেতে চাইলেও সে পরিস্থিতি থেকে। তিমির চিৎকার করে ডাকলো, করবি, আমি সত্যিই মরে যাবো এবার। একটা মানুষ তোমাকে পেলে বেঁচে যেত, এই আফসোস সবসময় বয়ে বেড়াতে হবে তোমাকে। মিলিয়ে নিও, আমার বাঁচার স্বাদ ছিল অনেক, বাঁচতে দিলে না এত নিষ্ঠুর হলে।